আচ্ছা, আগের ক্লাসের যা যে প্রবলেমগুলো আছে মূলত প্রবলেমগুলো একজন একজন করে বলবেন, ঠিক আছে? তাহলে আমি আগের ক্লাসের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, একজনের প্রবলেম বলছেন, কাজ করতেছে না সিএসএস ফাইলের ভিতরে, বা ইন্টারনাল সিএসএস হিসাবে যখন কাজ করতেছে উনি তখন কাজ করতেছে না। হ্যাঁ, তো আমি জানি না কোথায় ভুল করছেন, তবে আমি প্রপার যেই সিস্টেমটা, হ্যাঁ ওটা তো অবশ্যই দেখাবো। প্রপার যে ওইটা, সেই ওইটা আমি দেখাবো আপনাকে, ওভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর ফাইল আশা করি সবাই বানাইতে পারবেন। index.html ফাইল আমরা বানালাম, এটাকে ওপেন করেন, ওপেন উইথ কোড দিয়ে। ওপেন উইথ কোডে রান হোক, ব্রাউজার থেকে দিই। আমরা একটা ইমেজ নিয়ে আসি। সবাই ক্লাসগুলো একটু মনোযোগ সাথে দেখবেন। আশা করি ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখেন, যতটুকু আমি দেখাবো আশা করি ততটুকু বিষয় আপনার বা যে কারো হোক আর কি খুব বেশি কঠিন লাগবে না, আশা করা যায় আর কি। আর লাগলেও সেটা আমি আপনাদের দেখাবো ওইভাবেই, বা প্রবলেম সলিউশন বিষয় তো থাকেই, তাই না? আমি তো আপনাদের প্রত্যেকেরই প্রবলেমের সলিউশন করে দিই আর কি, এবং এখনও জিজ্ঞেস করতে, যার যেখানে প্রবলেম থাকলে প্রবলেমগুলো বলেন। প্রবলেম যদি আইডেন্টিফিকেশন করতে পারেন, আশা করা যায় যে ক্লিয়ার হবেন, তখনই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। সো এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? প্রবলেম থাকলে অবশ্যই প্রবলেম সলিউশন করে নেবেন। প্রবলেম হতেই পারে, যেহেতু আপনারা শিখতেছেন, প্রবলেমটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। ওকে, একটা ইমেজ নিলাম। লিঙ্ক আপটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? লিঙ্ক আপ বলতে কি লিঙ্ক আপ? ওই সিএসএস লিঙ্ক আপ, নাকি ইমেজ লিঙ্ক আপ, বা কোনো ফাইল লিঙ্ক আপ? কোনটা? সিএসএস লিঙ্ক করতে পারতেছেন না? সিএসএস, আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। ওকে, যাই হোক। সো প্রথমত আমরা HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসি। HTML5 এর স্ট্রাকচার এটা, ঠিক আছে? এখন এখানে আপনি কোন একটা ইমেজ নিয়ে আসবেন। ইমেজ আমরা নিয়ে আসলাম, src। এই যে ইমেজের সোর্সটা এখানে আমরা এখন বসাই দেবো কি, ইমেজ, সরি ইয়ার ফাইলের মধ্যে আছে, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, images/image.jpg, ঠিক আছে? এখানে image.jpg। এই যে এখন তাহলে আমার কি হবে, এখন যদি ফাইলটা ওপেন করতে পারি তাহলে দেখবেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে আমার ইমেজটা চলে আসছে। আমি এক্সটার্নাল সিএসএসটা দেখাইছি, তারপরে আমি আজকে এক্সটার্নাল ফাইল নিয়েই কাজ করব, ঠিক আছে? এই যে আমার ইমেজটা চলে আসলো। এখন আপনি চাচ্ছেন এই ইমেজে সিএসএস ইউজ করতে। সেই সিএসএস তো আমরা অনেক রকমভাবে ইউজ করতে পারি। এখানে যদি আমি লিখি স্টাইল লিখে এখানে আমি কি করতে পারবো, এখানে এখন আমি চাইলে লিঙ্ক করতে পারবো। এখানে হচ্ছে, সরি লিঙ্ক না, এখানে আমি স্টাইলের কাজগুলো এখন আমি করতে পারবো, তাই না? স্টাইলের কাজগুলো এখন আমি করতে পারবো এখানে। আর এটাকে বলা হচ্ছে মূলত কি, ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস কে যখন আমি স্টাইল লিখি, তখন এই স্টাইলটাকে আমরা বলছি কি, অ্যাট্রিবিউট হিসেবে আমরা স্টাইলটাকে অ্যাড করতেছি। এখানে যদি আমি বলি উইথ, তাহলে কাজ করবে, আপনারা সবাই জানেন, তাই না? উইথ যদি আমি দিয়ে দিই 500 পিক্সেল, তাহলে কিন্তু এখন কাজ করবে। এই যে 500 পিক্সেল কিন্তু হচ্ছে, বাড়তেছে। সো এখানে আমরা ইউজ করতেছি ইনলাইন সিএসএস, এটাকে অ্যাট্রিবিউট হিসেবে, এটা মনে রাখবেন। স্টাইলটাকে ট্যাগ হিসেবে না, অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে? তো এভাবে আমরা কাজ করতে পারি। আরেক রকম ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস ইউজ করার সময় আমি আপনাদের একটা বিষয় বলেছিলাম যে স্টাইলকে তখন আর অ্যাট্রিবিউট হিসেবে আমরা ইউজ করতে পারবো না। এখন স্টাইলটা হয়ে যাবে কি, ট্যাগ হয়ে যাবে। এটা HTML এর একটা ট্যাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ট্যাগটাকে আপনাকে আগে লিখতে হবে একদম হেডের ভিতরে। এই যে হেড ট্যাগ শুরু হয়েছে, হেড ট্যাগ শেষ হয়ে গেছে,
তো এই হেড ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে আপনাকে এখানে এসে এই যেভাবে আর কি স্ট্যান্ডার্ড HTML5 এর ট্যাগগুলো লিখতে হয় যেভাবে, ঠিক ওভাবে আপনাকে লিখতে হবে। সেখানে যদি এখন আপনি লেখেন স্টাইলের ভিতরে এসে, তাহলে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। তো এটাকে মূলত বলা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। সো এই ইন্টারনাল সিএসএস এ আপনাকে এই স্টাইলটাকে কাজ করতে হবে কিভাবে, ট্যাগ বলে। ঠিক আছে, ডিফারেন্টটা কি ইনলাইনে বলতে হয় আপনার কি বলা হচ্ছে মনে হচ্ছে না, মাত্রই তো বললাম অ্যাট্রিবিউট হিসেবে। ঠিক আছে, অ্যাট্রিবিউট হিসেবে এখানে আর কি বলতে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। আর যখনই আপনি ইন্টারনাল সিএসএস বা হেড ট্যাগের ভিতরে কাজ করবেন তখন এটাকে বলা হবে, এটাকে কি বলা হবে তখন, এটাকে তখন মূলত বলা হয় আপনার ট্যাগ হিসেবে। ঠিক আছে, এতটুকু জিনিস একটু মনে রাখেন। তো এর ভিতরে এসে আপনার যেই ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে এখানে ধরতে হবে। সো আপনি ধরতে যাচ্ছেন কাকে, ইমেজকে। অবশ্যই বানান মিস্টেক করবেন না। ঠিক আছে, অনেকে হয়তো বা বানান টানান ভুল করেন, এভাবে লিখে ফেলতেছেন, ইমেজ কাজ করবে না। ঠিক আছে, এভাবে দিলে কাজ করবে না, আপনাকে এভাবে লিখতে হবে আইএমজি। ট্যাগগুলো সবসময় কি হয়, বড় হাতে দেখছেন হয় না, সবসময় ছোট হাতের হয়। সো ইমেজ ট্যাগটাকে আপনি এভাবে লিখলেন, এভাবে শুরু শেষ করলেন। শেষ করার পরে এর ভিতরে আপনি লিখবেন, এখন আপনি লেখেন উইথ দিচ্ছেন ধরেন যে 1300 পিক্সেল, হাইট বলে দিচ্ছেন 350 পিক্সেল, এই যেভাবে দিয়ে দিবেন। দিয়ে এখন কন্ট্রোল-S দিয়ে সেভ করেন, দেখেন ঠিক হয় কিনা, এই যে কাজ করে। তো এখন দেখেন আপনি যিনি আর কি বললেন, আপনার নামটা আমার মনে নেই আর কি, আপনি কি এভাবে করছিলেন নাকি অন্য কোনো ঝামেলা আছে বলেন, যার আর কি প্রবলেমটা। এভাবেই করছেন, এভাবে করলে প্রবলেম হওয়ার কোনো কথাই নেই। হ্যাঁ, হয়তো বা তাহলে আপনি বানানে ভুল করছেন, একটু চেক করে দেখে নিন। ওটা দেখাচ্ছি, একটু একটু করে আস্তে আস্তে যাই, আমরা একটু আস্তে আস্তে যাই। এই যে কামিনী শাহান আপু, আপনি কোশ্চেন করছেন ইমেজটা যদি এই ফোল্ডারের বাইরে থাকে তখন কোডটা কিভাবে লিখবো। যদি ফোল্ডারের বাইরে রাখেন তাহলে কি করবেন, এই যে ফোল্ডারটা রাখবেন না, ফোল্ডারটাকে তখন রাখবেন না, তাহলে হয়ে গেল। যেহেতু ফোল্ডারের ভিতরে আছে, সো এইটা এই জন্য আমাকে ইমেজেস ফোল্ডারটাকে দেখাই দিতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সো আর কোনো কোশ্চেন নেই আমি মনে করি। তো এভাবে প্র্যাকটিস করবেন। সো এটাকে মূলত বলা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। আমি চাইলে এখন এক্সটার্নাল সিএসএসও ইউজ করতে পারি। আর এক্সটার্নাল সিএসএস ইউজ করতে গেলে আমাকে কি করতে হয়, অবশ্যই আমাকে একটা ফাইল বানিয়ে নিতে হয়। আর আমি এই বিষয়ে আপনাকে বলেছিলাম যে এক জায়গায় সবসময় সকল ফাইল রাখবেন না। হ্যাঁ, এখানে শুধুমাত্র HTML ফাইলগুলো রাখবো। সিএসএস এর ফাইলের জন্য আমি সিএসএস ফোল্ডার নিছি, তার ভিতরে গিয়ে ফাইল বানাইছি। ঠিক আছে, তো কারণ কি, একটা সাইটে সিএসএস এর একটা ফাইল থাকবে না, সেখানে আপনার অনেক রকমের ফাইল থাকতে পারে। ঠিক আছে, অনেক সিএসএস ফাইল থাকতে পারে। সো সিএসএস রিলেটেড যত ফাইল আছে সকল ফাইলকে আমি কোথায় রাখবো, এখানে রাখবো। ঠিক আছে, এই জন্য সিএসএস এর ভিতরে রাখছি। সো এখন সিএসএস ফোল্ডারটা, এর বাইরে আর কোনো কিছু নেই। আপনি একটু কোডটা আমাকে দিন, স্ক্রিনশট দিয়ে দেখেন, আসলে আমি দেখবো নি যে আপনি কোথায় ভুল করছেন। এটা তো নিয়ম, এখন কোথায় ভুল করছেন এটা না বলা পর্যন্ত হবে না। আপনি আমাকে মেসেঞ্জারে একটু কোডটা দিন, আপনি কিভাবে কাজ করছেন এটা আমি দেখবো নি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সিএসএস এর মধ্যে ইমেজ ইউজ করা যায়, আমরা দেখবো, সব দেখবো। সিএসএস দিয়ে ইমেজ অ্যাড করা যায়। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই যে এই জায়গায় ফোল্ডারের স্ট্রাকচারটা দেখবেন, এখানে যত HTML ফাইল আছে সব HTML ফাইল এখানে রাখবেন। সিএসএস রিলেটেড যত ফাইল আছে, যেমন আমাদের একটাই ফাইল আছে, একটা ফাইল আমরা সিএসএস নামক ফোল্ডারের ভিতরে রাখছি। এখন আমি যদি এই style.css এই ফাইলটাকে কাজ করতে যাই, কি করবেন, ওপেন উইথ কোড দিয়ে ওপেন করে ফেলবেন। এটাই তো, হ্যাঁ, এই যে এটা। আপনারা অ্যাডভান্স কোশ্চেনও করবেন না এবং দেখা যাচ্ছে এমন কোনো কোশ্চেন করবেন না যেগুলো আমি দেখাইছি।
ঠিক আছে, যেখানে আর কি প্রবলেম, হ্যাঁ, এগুলো নিয়ে কোশ্চেন করবেন, বাসায় গিয়ে করছেন বাট ওই জিনিসটাই হচ্ছে না, এই ধরনের বিষয়গুলো। সো স্টাইল ডট সিএসএস এর এখানে এসে এখন আপনি যদি কাজ করেন তাহলে কাজ করবে না। কারণ কি? কারণটা হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস বাইরের একটা ফাইল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে কি কোনো লিঙ্ক আপ আছে এই সিএসএস ফোল্ডারের বা ফাইলের? কোনো রিলেশন এখনো নেই, কোনো রিলেশন এখনো নেই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সাথে এই সিএসএস এর লিঙ্ক। সো আমাকে যেটা করতে হবে, যদি স্টাইল ডট সিএসএস ফাইলকে আপনি কাজে লাগাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় এসে আপনার এই হেড ট্যাগের ভিতরে কি করতে হবে, হেড ট্যাগের ভিতরে আপনাকে অবশ্যই এখানে লিঙ্ক করতে হবে সিএসএসটাকে। সো এখানে আপনি লিঙ্ক করবেন কিভাবে দেখেন, লিঙ্ক এখানে বলে দিতে হবে রেল মানে রিলেশনটা কি বলেছিলাম, স্টাইল শিট এটা বলেছিলাম, এবং আরেকটা আছে কি এইচরেফ, মানে আপনার লিঙ্কটা কি হবে। সো আমাদের ফোল্ডার আছে এখানে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস, জাস্ট এভাবে লিখলেই হয়ে যাবে। এখন লেখার পরে আপনি সেভ করবেন, সেভ করে যদি এখন এখানে কোনো কোড করেন, সেক্ষেত্রে আপনার কোডটা কাজ করবে, তবে অবশ্যই দেখবেন যে আপনার এই সিএসএস ফাইলটা কাজ করতেছে কিনা। সো সেভ দিয়ে আপনি এখানে রিলোড করবেন, রিলোড করে ভিউ পেজ সোর্সে যাবেন, পেজ সোর্সে এসে স্টাইলস ডট সিএসএস এই ফাইলটাতে আসবেন। এসে যদি দেখেন এখানে পেজটা ব্লাঙ্ক, তাহলে বুঝবেন কাজ করে। বাট যদি কোনো কারণে দেখেন এখানে লেখা আছে দিস ফাইল ক্যান নট বি রিচড, হ্যাঁ, বিষয়টা এরকম। যদি কোথাও ভুল করেন, কোথাও যদি ভুল করে থাকেন, তাহলে কি আসতে পারে, কোথাও যদি আপনি ভুল করে থাকেন, দেখেন আমি ইচ্ছা ভুল করলাম, এই যে কি আসে, ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড, এটা যদি আসে তাহলে বুঝবেন সিএসএস কাজ করবে না। ঠিক আছে, আপনি কোথাও ভুল করছেন। স্টাইল ডট সিএসএস, ঠিক আছে, ফোল্ডারটা অবশ্যই দেখায় দিবেন, কারণ আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে রেখেছি, ফোল্ডারটাকে অবশ্যই দেখায় দিতে হবে যদি আপনি কোনো ফোল্ডারের ভিতরে ফাইলকে রেখে থাকেন। আর এই ফোল্ডারটা অবশ্যই এটার সাপেক্ষে হয়, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেখানে আছে এটার সাপেক্ষে মূলত ফোল্ডারটাকে ধরা হয়। ঠিক আছে, যেমন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে রেখেছি, আমি এখান থেকে লিঙ্ক আপটা শুরু করব, এখান থেকে যদি কোনো ফাইল আপনার ফোল্ডারের ভিতরে ঢুকানো থাকে সেক্ষেত্রে রাখবেন। ঠিক আছে, কারণ সিএসএস এর আগেও তারও কোনো ফোল্ডার আছে, ওই ফোল্ডারগুলো আপনাকে বলে দিতে হবে না, বলে দিতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যেখানে আছে তার সেই জায়গা থেকে যদি কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলোকে মেনশন করতে হবে। ঠিক আছে, এভাবে লিঙ্ক আপ করার সিস্টেম হচ্ছে এটা। মেন ফাইলটাকে ধরতে হয়, মেন ফাইল হচ্ছে আপনার এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে মেন ফাইল, এটাকে সাপেক্ষ করে তারপরে ফাইলগুলোকে ধরতে হয়। ঠিক আছে, থাকতে পারতো এরকম সিএসএস এর ভিতর আরেকটা ফোল্ডার ভিতর স্টাইল ডট সিএসএস, তাহলে কি করতেন, সিএসএস এর ভিতর আরেকটা ফোল্ডার তার ভিতর স্টাইল ডট সিএসএস এইভাবে বলতেন। ঠিক আছে, সো এখন আপনি যে কাজগুলো করেছেন ওই কাজগুলো এখন তাইলে কোথায় গিয়ে করতে পারবেন, এই ফাইলটাকে, এই ফাইল এখন আপনি বলে দেন ইমেজের উইথ বলে দেন কত, আমি বলেছিলাম 1500 পিক্সেল, হাইটটা বলে দেন 500 পিক্সেল। তাহলে এখন কি হবে, এই যে সে এইভাবে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে মূলত বলা হচ্ছে আপনার কি, এই যে সিএসএস ইউজ করলাম, এই সিএসএসটাকে মূলত বলা হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস। আশা করি আপনারা যারা যে কোশ্চেনগুলো করছেন কোশ্চেন অ্যান্সার সকল কিছু পেয়ে গেছেন। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন নেই, আমি আজকের ক্লাসের টপিকসে যাই আর কি সরাসরি। ওকে, তো আপনাদের মনে হয় আমি শিটটা দিয়েছিলাম নাকি, না দিই নাই, আমি যে শিটটা আর কি ফলো করলাম বা আপনাদের যে শিটের মধ্যে আর কি কাজ দেখাইলাম, ওই শিটটাকে আমি আপনাদের দিয়েছিলাম নাকি দিই নাই, জি দিয়েছি না। তো এখানে আসলে আপনার এখানে এই যে সিএসএস প্রপার্টি লিস্ট পাবেন। ঠিক আছে, সিএসএস এর প্রপার্টি লিস্ট পাবেন। তো এটা ওভাবেই করার কি, এখানে মূলত আমাদের একটা ওয়েবসাইটে দুই রকমের ডিজাইন থাকে, একটা হচ্ছে টেক্সটের স্টাইল, আর একটা হচ্ছে আপনার এই যে সেকশনের স্টাইল। ঠিক আছে, সেকশন স্টাইল কি জিনিস, সেকশন মানে কোন একটা আপনার স্ট্রাকচার আর কি, সেগুলোকে আর কি কাজ করতে আর কি এটা লাগে। আর টেক্সট বলতে কোন একটা নর্মাল লেখাকে আর কি ডিজাইন করা। ঠিক আছে, এগুলোকে মূলত বলা হচ্ছে আপনার টেক্সট। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের দেখাবো। তো এখান থেকে কালারটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, কালারটা কিভাবে ইউজ করতে হয়, কালার এটা হচ্ছে একটা প্রপার্টি, যে প্রপার্টির ভ্যালুর কোনো লিমিটেশন নেই, প্রপার্টির ভ্যালু আপনার অনেক রকম। সো এই প্রপার্টিগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে।
কালারগুলো নিয়ে। তো আসেন, ইমেজটাকে রাখছি উপরে, আমি H2 নিব, একটা H2 নিলাম, বললাম দিস ইজ নেচার ইমেজ। যদি সেভ করি এখন, তাহলে এখানে দিস ইজ নেচার ইমেজ নামের একটা অপশন বা একটা H2 ট্যাগটা চলে আসতেছে, হেডিং 2 ট্যাগটা আমাদের এখানে চলে আসতেছে, তাই না? তো এখন এটা কালার যদি আমরা চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমি কি ধরবো? যদি কোনো কালার আমি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাকে প্রথমত ধরতে হবে H2টা। H2 ধরে বলবো কি, কালার বলতে পারেন গ্রিন, তাই না? কালার বলে দিলেন গ্রিন, তাহলে কি হয়ে যাবে? সে গ্রিন হয়ে যাচ্ছে। তো এরকম কালার আপনারা কে কয়টা বলতে পারেন বলেন তো, একটু শুনি। কার কয়টা কালারের নাম জানা আছে? হাতে গুনেন, গুনে বলেন এই মুহূর্তে আর কি যতগুলো মনে হচ্ছে, কার কয়টা মনে আছে আর কি কালার, দেখি নাম। অনেক না? রেড, বটল গ্রিন, আচ্ছা। মৌলিক কালার কয়টা? মৌলিক কালার কয়টা? 7টা। 4টা, 3টা, 3টা। হ্যাঁ, ভেনিয়ার সহকলা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে মূলত রেড, ব্লু, গ্রিন, এই তিনটাতে মূলত কালার বানানো হয়, ঠিক আছে? রেড, ব্লু, গ্রিন। সো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যাব, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন কোনো ওয়েবসাইটে যাবেন, তখন আমরা ওয়েবসাইটের কালারগুলো দেখব, নানা রকমের কালার সেখানে থাকে, এবং সবগুলো কালার আপনার দেখাচ্ছে অনেকটাই চোখে পড়ার মতো, আপনার সরাসরি আপনার চোখে এসে পড়তেছে, ঠিক আছে? ইউজার ইন্টারফেস কালার আর কি। তো এই কালারগুলো আসলে বানানো যায়, ঠিক আছে? কালারগুলো মূলত বানানো যায়, আর কালারগুলো বানাইতে গেলে মূলত আপনাকে রেড, গ্রিন এবং ব্লু, ঠিক আছে? রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার আপনাকে ইউজ করতে হয়। তো তিনটা কালার ইউজ করে মূলত আমরা কালার বানাই। তো কালারগুলো আমরা ওয়েবসাইটে ইউজ করার জন্য মূলত যে কালারগুলো ইউজ করব, সেটা হচ্ছে আপনি পাবেন এভাবে একটা ওয়েবসাইট আছে, ইউআই কালার প্যালেট নামের একটা ওয়েবসাইট আপনি পাবেন, একটু নোট করে রাখতে পারেন। ইউআই কালার প্যালেট লিখে সার্চ করলে আপনি এই ধরনের একটা ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটটা আর কি বেস্ট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার বেস্ট একটা ওয়েবসাইট, fluiuicolors.com, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। এই যে এই ওয়েবসাইটের মধ্যে যখন আপনি আসবেন, আপনি অনেক রকমের ওয়েবসাইটের ইয়া পাবেন আর কি। দেখেন কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সব প্যালেট আর কি, ঠিক আছে? এই যে যেমন এখানে দেখেন ফ্ল্যাট ইউআই প্যালেট V1 ভার্সন 1, আমেরিকান প্যালেট। কালারগুলো একটু ডিফারেন্ট আছে। এই কালারটা দেখেন একটু ডিফারেন্ট লাগতেছে, ঠিক আছে? একটু ডিফারেন্ট টাইপের লাগতেছে। এই যে দেখেন বিভিন্ন প্যালেট আছে এরকম, চাইনিজ প্যালেট, কত রকমের প্যালেট দেখেন। তো যে কোনো একটাতে যাইতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো একটাতে আপনি যেতে পারেন। এই যে এটাতে যান, দেখেন এটাতে গেলে এই যে এই কালারগুলো পেয়ে যাচ্ছেন। তো মূলত একটা ওয়েবসাইট করার জন্য এই ধরনের কালারগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। ওয়েবসাইটের ডিজাইন করতে গেলে এই কালারগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ কি, এই কালারগুলোর দিকে তাকিয়ে দেখেন, এই কালারগুলো আপনার চোখে ব্যথা হবে না। বাট কিছু কিছু কালার থাকে, যে কালারগুলোতে যদি আপনি সরাসরি চোখ রাখেন, তাহলে দেখবেন আপনার চোখে একটা আপসা আপসা ইয়ে আসতেছে আর কি, এবং অনেক ডিপ কালারগুলো। বাট এই কালারগুলো এমনভাবে বানানো হয়েছে যে কালারগুলো আপনার চোখে এরকমভাবে পড়বে না, এবং আপনার ওয়েবসাইটে যখন ইউজ করবেন, ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর দেখাবে। তো চেষ্টা করবেন এখান থেকে কালারগুলো নিয়ে কাজ করার জন্য। সেখানে আপনি চাচ্ছেন এই কালারটা নিতে বা এই কালারটা নিতে, দেখেন সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর দেখতে, ঠিক আছে? এই যে দেখেন, এই হয়েছে একটু লাইট। তো এখানে কালারের বিভিন্ন ফরম্যাট আছে, ঠিক আছে? এই ফরম্যাটগুলো আপনি এখান থেকে নিতে পারবেন, কালারের বিভিন্ন ফরম্যাট। সেখানে ফরম্যাট আছে, দেখেন হেক্স, হেক্স কোড আছে এখানে, যে দেখেন হেক্স আছে, আর একটা RGB আছে, RGBA আছে, ঠিক আছে? RGB RGBA।
সো আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে আপনার এই হেক্স কোড এবং RGBA কোডটা। ঠিক আছে, RGBA কোডটা হচ্ছে আপনার একটাই ভ্যালু বেশি, সেটা হচ্ছে আপনার এটা ট্রান্সপারেন্সি করে আর কি, ট্রান্সপারেন্সি করা যায়। ঠিক আছে, ট্রান্সপারেন্সি জিনিস কি এটা পরে দেখাবো। আপাতত এখান থেকে হেক্স কোড সিলেক্ট করে নেবেন। এই যে হেক্স কোড করে আপনি যদি কপিতে ক্লিক করেন তাহলে যে কপি হয়ে গেছে, কালার কোডটা কপি হয়ে গেছে। আপনি এখন এসে এখানে পেস্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার কালারের কোড, এভাবে আপনি নিতে পারবেন। নিয়ে যদি আপনি রিমুভ করেন তাহলে দেখবেন এই যে আপনার কালারটা এখানে পেয়ে গেছে। ঠিক আছে, এবং কালারটা অনেক অ্যাডভান্স একটা কালার। ঠিক আছে, অনেক চমৎকার একটা কালার এবং অ্যাডভান্স একটা কালার। সো যে কোনো কোড আপনি এভাবে নিয়ে নিতে পারবেন, কপি করে নিলেন। যদি আপনি মনে করেন যে এটা RGBA দিয়ে নেবেন তাও সম্ভব, কোনো সম্ভব না। এখন RGBA সিলেক্ট করলাম, আমি এটা নিতে যাচ্ছি, সিলেক্ট হয়ে গেছে। এই যে, তো RGBA কখন ইউজ করতে হয় এটা আপনারা পরে বুঝতে পারবেন, দেখা দেবে। যে RGBA কোডটা এরকম, ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু এবং লাস্টে হচ্ছে আপনার RGBA কোডটা আসে। তো RGBA কোডটা হচ্ছে দেখেন এইখান থেকে মূলত এই যে ভিজুয়াল স্টুডিও কোড যারা ইউজ করবেন তারা পাবেন। তো যে কোনো ইয়াকে আপনার এভাবে ফিক্স করে নেওয়া যায়। এই যে এখন দেখেন RGBA উঠে আছে, RGB, বাট এই পাশে দেখেন ট্রান্সপারেন্সি একটা অপশন আছে। এটাতে যখন আপনি আপনার নিচের দিকে নামাবেন তখন ট্রান্সপারেন্সি কমবে। তো ট্রান্সপারেন্সিটা মূলত আপনার 1 থেকে 10 পর্যন্ত আর কি ভ্যালু হয়। এটা ভ্যালুটা 1 থেকে 10 পর্যন্ত হয় আর কি। ঠিক আছে, 1 থেকে 10, এই যে এরকমটা আর কি। তো এখন দেখবেন এই যে একটা নতুন ভ্যালু ইউজ হয়েছে, তো এটাই হচ্ছে RGBA কোড। ঠিক আছে, সো এখন যদি আপনি আপনার সাইটে এটাতে দেখেন তাহলে দেখবেন একটু ট্রান্সপারেন্ট আর কি। ঠিক আছে, তো এটা মূলত বোঝা যাবে ব্যাকগ্রাউন্ডের সময় আর কি, কোথাও যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, ঠিক আছে, তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত আপনারা এই RGBটা ইউজ করবেন। হ্যাঁ, RGB না, হেক্সটা ইউজ করবেন, হেক্স কোড। তো কালার নেওয়ার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটে কাজ করব, মাঝে মাঝে আমাদের এমন কিছু কালার নেওয়ার প্রয়োজন হবে। মনে করেন যে এখান থেকে একটা কালার নিতে যাচ্ছেন, তো তার জন্য একটা অ্যাডঅনস আছে। এই যে অ্যাডঅনসের নাম হচ্ছে কালারজিলা। কালারজিলা নামক একটা অ্যাডঅনস আছে, সেই অ্যাডঅনস ইউজ করে আপনি কালার কম্বিনেশন করতে পারবেন। সেটা কালারজিলা নিয়ে নেবেন। এই যে কালারজিলা, এটা একটা অ্যাডঅনস। আপনার গুগল ক্রোমতে কালারজিলা অ্যাডঅনসটা অ্যাড করে নেবেন এখানে। ঠিক আছে, কালারজিলা। তো অ্যাড করার পরে আপনি যদি এখন কোনো একটা জায়গায় ড্রপ করেন তাহলে সেই জায়গার কালার কোডটা কপি হয়ে যাবে। এই যে চাচ্ছেন আপনি এই কালারটা কপি করতে বা এই কালারটা কপি করতে, এই যে ক্লিক করবেন, এই যে কালারটা কপি হয়ে গেছে, কালার কপিড। এখন আপনি এই কালারটা কী কালার ছিল সেই কালারটা আপনি এখানে বলে দিতে পারবেন। এই যে কালারটা ছিল এটা, কন্ট্রোল এস দেন, দেখেন আপনার কালারটা কোনটা পেয়ে যাচ্ছে। এখান থেকে কালারটা নিয়েছিলাম, এই কালারটা এখানে পেয়ে যাচ্ছে। সেই কালার জিলাটা আপনি এভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, কালার জিলাটা এটা হচ্ছে আপনার একটা কালার জিলা। কীভাবে পাবেন? এই যে এভাবে সার্চ করবেন, আমার মনে হয় আছে, তো আর আসবে না, কালার জিলা। ঠিক আছে, এই যে এক্সটেনশান সার্চ করবেন, কালার জিলা এক্সটেনশান ফর ক্রোম। ক্রোমের জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, এই যে মাইক্রোসফট ইডিজি এগুলোতে কাজ করে না ঠিকঠাকভাবে, ক্রোমের জন্য ভালো হয়। কালার জিলা এক্সটেনশান ফর ক্রোম, এটা দিলে এই যে কালারজিলা .com এটাতে যাবেন আর কি। এই যেটা kalarjila.com/chrome, এই যে ইনস্টল কালারজিলা দিবেন। ঠিক আছে, ইনস্টল কালারজিলা দিবেন, দিলে আপনার ইনস্টল হয়ে যাবে আর কি, এক্সটেনশন হিসেবে এখানে চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। ফটোশপেরই কোড এগুলা, ফটোশপে তো এগুলো সবসময় মাস্ট বি লাগে। সো গুগলের ক্রোমের এক্সটেনশানগুলো আপনি আরেকটা রকমভাবে পাবেন। আপনার এই যে গুগল এখান থেকে এসে এই যে এখানে দেখবেন সেটিংস আছে আর কি, এখানে মেবি থাকে সেটিংস না মোড টুলস, এই যে মোড টুলস। হ্যাঁ, এখানে মোড টুলস থেকে এই যে এক্সটেনশান, এই এক্সটেনশানে গেলেও নিতে পারবেন এখান থেকে। যে আমার যে কয়টা আছে আর কি, এই সবগুলো এখানে আছে। এখান থেকে সার্চ করে নেবেন। কি সার্চ করবেন? এই যে কালার জিলা। ঠিক আছে, এখানে কালার জিলা আসার পরে জাস্ট এটা অন করে দিবেন, তাহলে চলে আসবে। আপনি অন্য কোনো কিছু যদি রাখতে চান তাহলেও চলে আসবে। ঠিক আছে, সাপোজ যে আমি একটা এক্সটেনশন অ্যাড করে নিই, যেমন একটা পপুলার একটা এক্সটেনশন আছে, মনে হয় এটা আমার। আচ্ছা, অ্যাড তো করতে পারেন। এখান থেকে জাস্ট সার্চ করে নেবেন কালার জিলা, এই নামটা দিয়ে সার্চ করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। ঠিক আছে, যাই হোক, এটা নিয়ে সময় নষ্ট না করি আর।
সো এভাবে কালারগুলো নিয়ে মূলত আপনাকে কাজ করতে হবে। সো আমি মনে করি যে কালার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, দুই রকম ওয়ে দেখাই দিলাম কালার নেওয়ার জন্য। মূলত কালারের আপনার যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা হচ্ছে কালার অবশ্যই সবসময় ছোট হাতের দিবেন, বড় হাতের ছোট হাতের মিক্স করে দিবেন না। ঠিক আছে, এই প্রপার্টিগুলো অবশ্যই আপনাকে সবগুলোই হচ্ছে আপনার ছোট হাতের দিতে হবে। ঠিক আছে, লোয়ার কেস ইউজ করবেন। আর ভ্যালুগুলো আপনি তো বুঝতে পারলেন যে কোথা থেকে নেবেন এবং কিভাবে কালেক্ট করে নেবেন। ওকে, তো এরপরে চলে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন নামের একটা প্রপার্টি আমরা এখন দেখতেছি, টেক্সট অ্যালাইন। তো এই টেক্সট অ্যালাইন নামক এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির কাজটা কি? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন বলতে মূলত আমরা যেটা বুঝি, আপনার এই লেখাটা বা যেই টেক্সট আপনি নিছেন, এই টেক্সটটা কোন সাইডে থাকবে। এটা প্রপার্টি তিনটা, লেফট নাকি রাইট নাকি সেন্টার। তিনটা প্রপার্টি বা তিনটা ভ্যালু এই টেক্সট অ্যালাইনের। ঠিক আছে, সো লেফটে থাকবে লেখা, না রাইটে থাকবে, না ডিসপ্লের সেন্টারে থাকবে। এই জিনিসটা বলে দেওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে টেক্সট অ্যালাইন। সো আপনি চাচ্ছেন H2টাকে কোথায় রাখতে? সেন্টারে রাখতে। তাহলে আপনি ইউজ করবেন এখানে H2তে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন কি বলবেন? সেন্টার। টেক্সট অ্যালাইন বলে দেবেন সেন্টার। তাহলে কি হবে, সে আপনার এই যে সেন্টারে চলে আসবে। ঠিক আছে, সে এখন সেন্টারে চলে আসছে। যদি আপনি এখানে বলে দেন টেক্সট অ্যালাইন কোথায়? রাইট, তাহলে সে কি করবে? সে আপনার এই যে রাইটে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি আপনি বলে দেন লেফট, যদি লেফটটা বাই ডিফল্ট, লেফটটা হচ্ছে বাই ডিফল্ট, আপনি যদি টেক্সট অ্যালাইন লেফট নাও বলেন তাও সে লেফট থেকেই শুরু হবে। এটা হচ্ছে HTML একটা বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে, সো আপনি এখানে সেন্টার অথবা রাইট যে কোনো একটা ইউজ করবেন, সেন্টার। ঠিক আছে, সেন্টার। সো তাহলে সে কি হবে? এই যে সেন্টার থেকেই শো হচ্ছে। সো টেক্সট অ্যালাইনের ভ্যালু তিনটা, লেফট, রাইট অ্যান্ড সেন্টার। এই তিনটা তো মনে থাকবে নাকি? লেফট, রাইট অ্যান্ড সেন্টার, নাকি নোট করে দেওয়া লাগবে কোনটা? ঠিক আছে, ওকে। সো টেক্সট অ্যালাইনটা নিয়েও আর তেমন কিছু দেখানোর দরকার নাই। টেক্সট অ্যালাইনে তিনটা ভ্যালু থাকে, এটাই মনে রাখবেন, লেফট, রাইট, সেন্টার। ঠিক আছে, আমরা মাইক্রোসফটেও এটা এই কাজগুলো করে থাকি। এই যে যেমন এটা কোন পাশে থাকবে, এখান থেকে বলে দেওয়া যায়। বলে দেওয়া যায় না? কই গেছে এটা? পাচ্ছি না তো। যাক, বড় করলেই পাওয়া যাবে এটা। থাক। এরপরে আছে দেখেন আরেকটা প্রপার্টি। প্রপার্টির নাম হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ, এই প্রপার্টিটা দিয়ে আপনি কি করতে পারবেন? ফন্ট সাইজটা হচ্ছে মূলত আমাদের এই যে ওয়েবসাইটে যে লেখাটাকে আপনি নিয়ে আসছেন, এগুলোকে মূলত বলা হয় আপনার ওয়েবসাইটের ফন্ট। ওয়েবসাইটে মূলত বলা হচ্ছে ফন্ট। মূলত ধরে নেন টেক্সট বা কোনো একটা লেখাকেই বলা হয় ফন্ট। ঠিক আছে, কোনো একটা লেখাকেই মূলত বলা হচ্ছে আপনার ফন্ট। তো এই ফন্টগুলোর সাইজ, ফন্টের সাইজটাকে আমরা কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। আমরা যদিও জানি যে H2 বলেন, H1 বলেন, এদের একটা কি থাকে? এদের একটা ডিফল্ট একটা সাইজ ভ্যালু থাকে আর কি। ফন্ট সাইজ একটা ভ্যালু থাকে, তবে আমাদের ডাইনামিক ভ্যালুটা প্রয়োজন হতে পারে। সো সেটা করার জন্য মূলত ফন্ট সাইজটাকে আপনি ইউজ করতে পারেন ফন্টের সাইজটা বড় করার জন্য। সো এখানে আপনি বলে দিতে পারেন ফন্ট সাইজ। ঠিক আছে, ফন্ট সাইজ। এখন ফন্ট সাইজটা আমাদের ইউজ করতে পারেন এভাবে, ভ্যালু 1 থেকে আপনি যত ইচ্ছা তত ভ্যালু ইউজ করতে পারেন। আপনি সাপোজ ধরেন যেখানে 30 ইউজ করলেন, শুধুমাত্র 30 লিখলেই হবে না। এখানে ওয়েবসাইটের মাপামাপির জন্য আমাদের কয়েকটা ইয়া থাকে আর কি, পরিমাপের জন্য। যেমন তার মধ্যে পিক্সেল একটা, পিক্সেলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। আরও কয়েকটা আছে, সেগুলো বলবো আর কি। পিক্সেল আছে, পয়েন্ট আছে, ইএম আছে। ঠিক আছে, পিক্সেল আছে, পয়েন্ট আছে, ইএম আছে, পার্সেন্টেজ আছে আর কি। ঠিক আছে, পার্সেন্টেজ আছে। সো পিক্সেলটা দেখেন, মূলত পার্সেন্টেজটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো না, তবে আর কি সূক্ষ্ম যে সকল কাজ আছে আর কি, সূক্ষ্ম কাজ, যেমন ফন্টের সাইজটা কি সূক্ষ্ম একটা কাজ, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পিক্সেল নিতে হবে। ঠিক আছে, আরও সূক্ষ্ম আছে, ইএম আছে। ঠিক আছে, ইএম আছে, পিক্সেল আছে, আর পার্সেন্টেজ আছে। তো পার্সেন্টেজের হিসাবটাও দেখাচ্ছি, পিক্সেলের হিসাবটা দেখবেন সূক্ষ্ম হিসাবের জন্য। তো আমি দিলাম ফন্ট সাইজ H2,
কত হবে, 30 পিক্সেল হবে। সো এখন খেয়াল করে দেখবেন এই লেখাটা একটু বড় হয়ে গেছে। আপনি যদি এটা আরও বাড়ান 50 পিক্সেল, দেখেন সে কী হবে, আরও বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেম। তো এই যে আপনার এই মাপামাপির যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা লাইভেও মাপামাপি করতে পারি। তো কিভাবে লাইভে আপনি কমাতে পারবেন বাড়াইতে পারবেন সেটাও দেখি। যেটাকে কমাতে বাড়াতে যাচ্ছেন, প্রত্যেকটা পেজের ইন্সপেক্ট নামক একটা অপশন থাকে, ইন্সপেক্ট। এই ইন্সপেক্ট একটু দেখেন আপনার ইন্সপেক্ট জিনিসটা কি। ইন্সপেক্টটা হচ্ছে মূলত আপনার লাইভে কাজ করার জন্য একটা সিস্টেম। ঠিক আছে, কোডগুলোকে লাইভে কাজ করার জন্য বা কোডগুলোকে লাইভে আপনার চেঞ্জ করা যায়। ঠিক আছে, সো এখানে ইন্সপেক্ট নামক একটা অপশন আছে। ইন্সপেক্টে গেলেই আপনি যে সকল কোডগুলো করেছেন এই কোডগুলো দেখা যাবে। এখানে কোডগুলো মূলত এখানে দেখা যাচ্ছে। তো এগুলোকে ইউজ করার এখানে সিস্টেম আছে। এই যে আপনি এটাকে নিচে রাখতে পারেন, এই যে নিচে এভাবে নিচে রাখলাম। সেই যে সিলেক্ট করলাম H2 এই পাশে, বা আমাদের এই পাশে শো হবে ইন্সপেক্টে আপনার HTML ট্যাগগুলো আর কি, আর এই পাশে কাজ করে আপনার CSS গুলো। ঠিক আছে, তো দেখেন আমি এখানে এই H2 এর জন্য কি ইউজ করেছিলাম, এই যে দিস ইজ নেচার ইমেজ, যেটা H2 ট্যাগের ভিতরে, এটা সিলেক্ট করে ফেলেন। ঠিক আছে, ইমেজ ট্যাগের জন্য এই যে ইমেজ, H2 এর জন্য H2, আর এই পাশে শো হচ্ছে দেখেন আপনার CSS গুলো। সো আপনি এখানে দেখেন ইমেজটাকে সিলেক্ট করেন, দেখেন ইমেজে আপনি কি ডিজাইন দিয়েছেন সেই ডিজাইনটা আপনার এখানে পেয়ে যাচ্ছে। আপনার এই পাশে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছে। আপনি যদি এই পাশে এখানে বলেন যে H2টাকে সিলেক্ট করেছেন, তাহলে এখানে দেখবেন আপনার H2 গুলো চলে আসছে, H2তে যেই CSS ইউজ করছেন সেটা চলে আসছে। ঠিক আছে, সো এখানে আপনি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারবেন, কোনো কিছু লিখতে পারবেন, লিখে সেটাকেও অ্যাড করে দিতে পারেন। আবার এখানে ফন্ট সাইজ মার্ক আপনি দিয়েছেন, এটাকে আপনি কমাইতে যাচ্ছেন, জাস্ট এখানে ভ্যালুর উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন কমাইতে যাচ্ছেন, এই যে দেখেন আপনি একটু কত দিলে সুন্দর দেখাচ্ছে এটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। এই কমে যাচ্ছে, কত ছোট করবেন, এটাকে কত ছোট করার প্রয়োজন আছে তত ছোট আপনি করতে পারবেন। খেয়াল করছেন, একদম 0 পিক্সেল, মানে দেখাই যাবে না। ঠিক আছে, এভাবে আপনি যত খুশি তত আপনি আপনার যতটুকু আর কি মন চাচ্ছে, ঠিক আছে, ততটুকু আপনি এখানে বসে নিতে পারবেন। ঠিক আছে, কত ভ্যালু দিলাম, 68 পিক্সেল, 60 পিক্সেলে দেখি, 60 পিক্সেলে এরকম আসতেছে। ঠিক আছে, তো দেখে নেন 60 পিক্সেল, দেখার পরে কেটে দেন, কেটে দিয়ে যদি আপনি রিলোড করেন তাহলে কিন্তু আগের অবস্থানে ফিরে আসবে। ঠিক আছে, 60 পিক্সেলটা থাকতেছে না, কারণ কি এখানে তো আমার 60 পিক্সেল দেওয়া নেই। আপনাকে ওখানে দেখতে হবে আর এখানে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওখানে জাস্ট আপনাকে দেখতে পারবেন, এটা রিলোড করার সাথে সাথে চলে যাবে। ইন্সপেক্ট করেন, দেখেন এখন চেঞ্জ হয়ে যাবে আবার। এই যে 50 পিক্সেল দিয়েছেন, তো এই যে 50 পিক্সেলে আছে, সেখানে আছে কত, 50 পিক্সেল, সরি 60 পিক্সেল না। এটা আমরা রিলোড করি তাহলে চেঞ্জ হয়ে যাবে, দেখেন 60 পিক্সেল। মানে এখানে আপনি জাস্ট দেখতে পারবেন যে কাজ হচ্ছে কি হচ্ছে না, আর চেঞ্জ করতে হবে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। সো ফন্ট সাইজ দিয়ে মূলত কি করা হয়, ফন্ট সাইজটা দিয়ে মূলত আপনার এই লেখার সাইজগুলোকে কমানো অথবা বাড়ানো, এই কাজটা করা যায়। ঠিক আছে, যাই হোক, তো ফন্ট সাইজটা আপনি ইউজ করতে পারবেন। এরপর আছে ফন্টের স্টাইল। ঠিক আছে, ফন্টের স্টাইল কি হবে, ফন্টের স্টাইলটা হচ্ছে মূলত আপনার এখানে দেখেন ফন্টের স্টাইলটা কি লেখেন, ফন্ট স্টাইল। আচ্ছা, ফন্টের স্টাইলটা মূলত বলতে আমরা বিভিন্ন সময় কি খেয়াল করে দেখি, আমরা বিভিন্ন সময় এই যে এখানে আসার পরে ফন্টের বিভিন্ন সাইজ দেখি। যেমন আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যান, মাইক্রোসফট ওয়ার্ডে যখন যাচ্ছেন তখন দেখেন ফন্টের বিভিন্ন সাইজ এখানে আপনি পাবেন, যেমন বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। খেয়াল করছেন, অনেক কিছু করা যায়। তো এটাকে মূলত বলা হয় আপনার ফন্টের স্টাইলটা। ঠিক আছে, ফন্টের স্টাইল বলতে এই যে আপনি বোল্ড করবেন, ইতালিক করবেন নাকি আন্ডারলাইন করবেন, এই বিষয়গুলো মূলত বলা হচ্ছে আপনার ফন্ট স্টাইলে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আপনি আপনার ওয়েবসাইটের কোনো একটা লেখাকে, হ্যাঁ, চাচ্ছেন এই লেখাটাকে আপনি বোল্ড করে দিতে যাচ্ছেন, বা আপনি চাচ্ছেন এই লেখাটাকে ইতালিক করে দিতে যাচ্ছেন, তখন আপনি এটা CSS দিয়ে করতে পারবেন।
হ্যাঁ, ট্যাগ দিয়েও করা যায়, সিএসএস দিয়েও করা যায়। কোনো কোনো সময় ট্যাগ লাগবে, কোনো কোনো সময় সিএসএস লাগবে, সো দুইটাই আপনাকে শিখতে হবে। ঠিক আছে, সিএসএস দিয়ে করতে হয়, এইচটিএমএল দিয়েও করার প্রয়োজন হয়। এই হচ্ছে বিষয়। যাই হোক, এখানে ফন্ট স্টাইল আপনি বলে দেন ইতালিক, ফন্ট স্টাইল ইতালিক বলে দেন, তাহলে দেখবেন লেখাটা ইতালিক হয়ে যাচ্ছে। এটা জেনে রাখেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, পরে বুঝতে পারেন, বেসিকগুলো দেখার পরে বুঝতে পারবেন কোথায় কোনটা ইউজ করতে হয়। সো ফন্ট স্টাইলটা ইতালিক করে দিলেন, তাহলে কাজ করলো। ঠিক আছে, তো এভাবে আপনি বোল্ড করতে পারেন, অনেক কিছু করে দিতে পারেন। তারপর আরেকটা আছে দেখেন, টেক্সট ট্রান্সফর্ম। ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম এটা কি? টেক্সটের ট্রান্সফর্ম, টেক্সটের ট্রান্সফর্ম বলতে বোঝানো হচ্ছে টেক্সট আসলে কি থাকবে, ছোট হাতের থাকবে নাকি টেক্সটটা বড় হাতের থাকবে, নাকি প্রথম অক্ষরটা শুধুমাত্র বড় থাকবে, দ্বিতীয় অক্ষরগুলো আপনার ছোট হবে, এই যে এই বিষয়গুলো। ঠিক আছে, এই বিষয়গুলো মূলত আপনার টেক্সট ট্রান্সফর্ম এই প্রপার্টির মধ্যে থাকবে। সো আমি দেখি টেক্সটের ট্রান্সফর্মটা কি। টেক্সট ট্রান্সফর্ম, ভুল হয়েছে কোথাও, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম। সো টেক্সট ট্রান্সফর্মটা আমি বলে দিলাম ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে হচ্ছে আপনার যা আছে সব বড় হাতে হয়ে যাবে। এখন দেখেন নর্মালি সবগুলো কিভাবে আছে, নর্মালি সবগুলো আপনার প্রথমটা হয়তো আমি বড় করে লিখছি, তারপরেরটা সবগুলো ছোট হাতের, আমি ঠিক যেভাবে লিখছি সেভাবে আছে। বাট এখন দেখবেন সেভ করার পরে সবগুলো, সেভ করে নেই মনে হয়, ক্যাপিটালাইজ। এখন রিলোড করে দেখেন, ঠিকই কাজ করতেছে না। ও ঠিক আছে, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ মানে, সরি আমার বলতে ভুল হয়েছে একটু আর কি। ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথম অক্ষরটা আর কি বড় হাতে থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের, এটাকে মূলত বলা হচ্ছে আপনার ক্যাপিটালাইজ। ঠিক আছে, সবগুলোকে যদি আপনি বড় করে দিতে চাচ্ছেন, একটা ওয়ার্ডের প্রত্যেকটা ইয়ারটাকে আর কি আপনি বড় হাতের করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে আপার কেস। ঠিক আছে, ক্যাপিটালাইজ না। তো ক্যাপিটালাইজটা দেখেন আপনি এখানে কীভাবে লিখছেন, এভাবে লিখছেন তো বোঝা যাচ্ছে না, আমি সবগুলো ছোটো হাতে করে দিলাম। দেখেন সবগুলো আমি লিখলাম দিস ইজ ইমেজ, এভাবে লিখলাম। ঠিক আছে, বাট এখানে তারপর শো হবে কীভাবে দেখেন, তারপর এভাবে কিন্তু শো হচ্ছে এভাবে। আপনি যদি বলে দিতেন এখানে স্টাইল ডট সিএসএস এ ক্যাপিটালাইজ না, এটা হবে হচ্ছে আপার কেস, আপার কেস, এইটা থাকবে আপার কেস। আপার কেস মানে হচ্ছে আপনার এখানে যা আছে সবগুলো বড় হাতের থাকবে, এই যে দেখেন আপার কেস মানে সবগুলো বড় হাতের, এটা কাজে লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে, অনেক ইম্পর্টেন্ট, এটা সবসময় এটা লাগবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বলে দিলাম। আমি যদি বলে দিই আপার কেস না, থাকবে হচ্ছে আপনার লোয়ার কেস, মানে সবগুলো আপনার কি হবে ছোট হাতের, তাহলে দেখবেন সবগুলো আপনার ছোট হাতের হয়ে যাবে। আপনার এই এইচটিএমএল এ কীভাবে স্ট্রাকচার করছেন সেটা সে দেখবেই না, সিএসএস এ কী করছেন সেটাই সে দেখবে। ঠিক আছে, এইচটিএমএল আপনি যদি এভাবে লেখেন কোনো সমস্যা নেই, বাট এখানে কী দিচ্ছেন সেটাই ডিপেন্ড করবে। সো আপার কেস, লোয়ার কেস এবং থাকছে কি ক্যাপিটালাইজ। সো ক্যাপিটালাইজটা হচ্ছে কি, ক্যাপিটালাইজটা দিয়ে মূলত আপনার প্রথম ওয়ার্ডটা কি আপনি বড় করে দিতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো আপনি ক্যাপিটালাইজ করে রাখেন, ক্যাপিটালাইজটাই দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, বুঝতে পারছেন তো নাকি এটা? আচ্ছা ঠিক আছে, ওকে।
কারো কোনো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাকে বলি, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো অ্যাডভান্স চিন্তা করার কোনো বিষয় নেই, এগুলো কেবল আমরা বেসিক দেখতেছি। ঠিক আছে, সবাই বেসিক্যালি নর্মালি চিন্তা করেন যে টেক্সট ট্রান্সফর্মের কাজ কি। টেক্সট ট্রান্সফর্মের কাজ কি? টেক্সট ট্রান্সফর্মের কাজ হচ্ছে কোনো কিছুর ইয়ার চেঞ্জ করার কি, হ্যাঁ, আপনার এটা চেঞ্জ করে দেয় আর কি, টেক্সট ট্রান্সফর্মের কাজ এটা। এই জিনিসটা জাস্ট মাথার মধ্যে খেলাম, তাহলে আর অন্য কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কোথায় কি কাজে লাগাবো এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, যখন প্রজেক্টে যাবো তখন দেখবো। আমরা আপাতত ধরে ধরে কেন দেখাচ্ছি আপনাদের, আপনারা এগুলো হয়তো অনেকে জানেন না, এই জন্য ধরে ধরে দেখাচ্ছি। অনেকেই হয়তো এগুলো অ্যাডভান্স জানেন, বাট একটু ওয়েট করেন, আমরা আস্তে করে আশা করি এই যে এই পর্যন্ত শিখার পরে সবগুলো ধরে ধরে দেখানোর পরে আমি প্রজেক্টে যখন যাব তখন আপনাদের অ্যাডভান্স বিষয়গুলো চিন্তা করবো, সমস্যা নেই। ওকে, তো এখানে আর একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে টেক্সটের ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন, ঠিক আছে। তো টেক্সটের ডেকোরেশনটা কি? টেক্সট ধরেন যে এখানে লেখা আছে টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন। তো টেক্সটের ডেকোরেশনটা মূলত হচ্ছে আপনার এই যে এখানে যে ভ্যালুগুলো দেখতেছেন এই ভ্যালুগুলো থাকে, যেমন একটা থাকে ড্যাশ, মানে টেক্সটের নিচে আসলে একটা বিভিন্ন সময় দেখবেন আপনার টান দেওয়া থাকে। এই যে ধরেন যে এই আন্ডারলাইন দিলেন, এটাকে মূলত বলা হচ্ছে, এই যে আন্ডারলাইনটাকে মূলত বলা হচ্ছে আপনার টেক্সটের ডেকোরেশন। ঠিক আছে, এই আন্ডারলাইনটাকে মূলত বলা হচ্ছে আপনার টেক্সটের ডেকোরেশন। তো এখানে অনেক রকমের ভ্যালু আপনার পাবেন, যেমন হচ্ছে কি ড্যাশ, ঠিক আছে, ড্যাশ পাবেন বা ডটেড পাবেন, এই ধরনের ইয়েগুলো পাবেন। তো নর্মালি এটা এখন দেখেন আসবে না, ঠিক আছে, নর্মালি এটা এখন আসবে না। তবে এটা আপনাদের সবচেয়ে বেশি যেটা কাজে লাগবে টেক্সট ডেকোরেশনে, সেটা হচ্ছে নান নামক একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা, ঠিক আছে, নান নামক একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আপনাদের লাগবে। এটা কখন লাগবে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, টেক্সট ডেকোরেশনটা একটু পরে দেখাচ্ছি। আপনারা হয়তো বলে যে এ বা অ্যাঙ্কর ট্যাগ এখনও দেখায়নি, অ্যাঙ্কর ট্যাগটা দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন টেক্সট ডেকোরেশনটা তখন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এর হচ্ছে বিষয়, সেটা আপাতত থাক, টেক্সট ডেকোরেশন পরে দেখাই। টেক্সট ডেকোরেশন আর টেক্সট ডেকোরেশন কালারটা পরে দেখাচ্ছি, টেক্সট ডেকোরেশন এগুলো পরে দেখাচ্ছি। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে লাইন হাইট, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, টেক্সট শ্যাডো, ওয়ার্ড স্পেসিং, ঠিক আছে, এই কটা জিনিস। তো লাইন হাইটে চলে আসেন, এগুলো পরে দেখাচ্ছে। লাইন হাইট, লাইন হাইটটা হচ্ছে মূলত এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই দুই লাইনের মধ্যে আসলে কতটুকু হাইট থাকবে, মানে গ্যাপ থাকবে, এই জিনিসটা মূলত বলছে আপনার লাইন হাইট এটা দিয়ে। সো লাইন হাইটটা দেখানোর জন্য আমরা কাজ করতে পারি, এখানে প্যারাগ্রাফ নামক একটা ট্যাগ নিতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ, এবং এর ভিতরে কিছু লেখা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু লেখা আমরা নিলাম, লেখা নিয়ে লেখা কি নিয়ে নিচ্ছি, টেক্সট জেনারেট করলাম আর কি। এই যে কিছু লেখা আমার চলে আসলো। এখন আপনি চাচ্ছেন এই লেখার মধ্যে এটা একটা লাইন, এর নিচের একটা লাইন, এই দুই লাইনের মধ্যে একটা হাইট দিতে যাচ্ছেন বা একটু গ্যাপ ক্রিয়েট করতে যাচ্ছেন, এটা আপনি কিভাবে ইউজ করবেন? তো এখন আপনাকে এটা ইউজ করতে গেলে এখানে প্যারাগ্রাফটা একটাকে ধরেন, ধরে এখানে বলে দেন লাইন হাইট, লাইন হাইটটা যদি বলে দেন যে 2 পিক্সেল, লাইন হাইট বলে দিলেন 2 পিক্সেল, দেওয়ার পরে এই দেখেন একদম হিজিবিজি হিজিবিজি কার মধ্যে কি ঢুকে গেছে। তো এটাকে এক্স্যাক্টলি দেওয়ার জন্য ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে গিয়ে তারপর লাইন হাইটটা দেন, ইন্সপেক্টে গিয়ে আমরা 2 পিক্সেল দিয়েছি, তো এখানে আস্তে আস্তে বাড়ান, ঠিক আছে না? এখন আপনি চাইলে এখান থেকে বাড়ায় নিতে পারবেন, এই যেভাবে লাইন হাইট বাড়তেছে, ঠিক আছে, লাইন হাইটটা বেড়ে যাচ্ছে, সেটা যতটুকু আর কি ভালো লাগে ততটুকু দিবেন। এই যে যেমন 23 পিক্সেলে খারাপ লাগে না, ভালোই লাগে, ঠিক আছে, লাইন হাইটটা যদি 23 পিক্সেল হয় সেক্ষেত্রে ভালোই লাগে। সো লাইন হাইটটা দিয়ে দেন 23 পিক্সেল। সো জাস্ট আমরা এখানে ইউজ করবো, কেন এখানে ইউজ করতেছি এই জন্য যাতে আমরা এক্স্যাক্টলিটা পাই, এক্স্যাক্টলি রেজাল্টটা আমরা পাই। সো লাইন হাইটটা হচ্ছে এভাবে আপনি ইউজ করতে পারবেন। এরপর লাইন হাইটের পরে আছে ফন্ট ফ্যামিলি, এটা পরে দেখাবো, ফন্ট ওয়েটটাও পরে দেখাবো, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি নিয়ে একটা ক্লাস লাগবে, ফন্ট ফ্যামিলিটা একটা ক্লাস লাগবে আপনাদের, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এই টেক্সট শ্যাডো, এই তিনটা আমি এখন পরে দিচ্ছি আর কি। সো ওয়ার্ড স্পেসিংটা রাখি, ওয়ার্ড স্পেসিংটা কি? আপনি যে এখানে কি নিয়ে এসছেন,
এই যে এখানে লেখাগুলো নিছেন, সেখানে লাইন গেল তো এইগুলা একটা পর একটা লাইন, বাট ওয়ার্ডটা কোনগুলা? ওয়ার্ড হচ্ছে যেমন এটা একটা ওয়ার্ড, তারপর কি এটা একটা ওয়ার্ড। সো দুই ওয়ার্ডের মাঝখানে কতটুকু গ্যাপ রাখবেন এই জিনিসটাকে আপনি বলে দিতে পারবেন। এখানে ইউজ করেন ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড এখানেও লেখা যায়, হ্যাঁ, স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। এখানে কত দিবেন? ওয়ার্ড স্পেসিং দিয়ে দেন 20 পিক্সেল। বানানো হয় ভুল করছি, হ্যাঁ বানান ভুল করছি, ঠিক আছে, বানানটা আমরা ভুল করছি। এখানে লিখে নিই ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং দিলাম 20 পিক্সেল। দেওয়ার পরে দেখেন এখন ওয়ার্ড স্পেসিং হয়ে গেছে, দেখছেন? এখন আপনি যতটুকু রাখতে যাচ্ছেন ততটুকু আপনি রাখবেন ওয়ার্ড স্পেসিংটা। যদি মনে করেন যে হিবিজিবি করে ফেলবেন, এই যে হিবিজিবি করে ফেলতে পারেন, ঠিক আছে? তো ওয়ার্ড স্পেসিংটা যদি আপনার ইউজ করার প্রয়োজন হয়, ওয়ার্ড স্পেসিংটা ইউজ করতে পারেন, ঠিক আছে? ওয়ার্ড স্পেসিং এত না, দিলাম 1 পিক্সেল যদি লাগে আর কি, কারণ ওয়ার্ডের মধ্যে আবার বেশি গ্যাপ পড়ে গেলে সাইড দেখতে খারাপ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। H2 আর P এর মধ্যে গ্যাপ কেমনে কমানো যায়? আচ্ছা, H2 তে যেটা করবেন তাহলে ধরো যে এখান থেকে H2 এবং P এই দুটার মধ্যে একটা গ্যাপ কমাতে যাচ্ছেন, কোনো সমস্যা, যে কোনো একটাতে ওয়ার্ড স্পেসিং দিয়ে লাইন হাইট দিয়ে দিবেন। সেক্ষেত্রে ওপরেরটাতে লাইন হাইট দিবেন, ওপরেরটাতে লাইন হাইট দেন। ওপরেরটা কোনটা? এই যে H2, তো এখানে একটা লাইন হাইট ইউজ করেন, এখানে একটা লাইন হাইট ইউজ করেন আপাতত, কমে গেছে, ঠিক আছে? চাইলে এটাকে আপনি মাইনাস ভ্যালু দিতে পারেন, মাইনাস ভ্যালু দিলে আরও নিচে নামবে, ঠিক আছে? সরি, মাইনাস ভ্যালু দিলে নিচেরটাকে দিতে হবে, মাইনাস ভ্যালু একটু যাবে না। এই যে লাইন হাইট কত করে দিয়েছি? 0 পিক্সেল। আরও কমানো যায়, ওগুলো এখন আপনাদের দেখায়নি, হ্যাঁ, আরও কমানো যায়। সো লাইন হাইট ইউজ করবেন এটাতে। আরও যদি নিতে চান, এখানে লাইন হাইট দিয়েছেন, পিতেও লাইন হাইট দেন, পিতেও কী করবেন? লাইন হাইট দেন, লাইন হাইট কত? সরি, পিতে লাইন হাইট দিলে কাজ করবে না, কারণ সে তো তার ভিতরেই পেয়ে যাবে। ওপরেরটাতে সবসময় দেবেন, যে দুইটার মধ্যে তো আপনি মূলত লাইন হাইট কমানো বাড়ানো করবেন। আর এটা লাইন হাইট দিয়ে করে না একজাক্টলি, ঠিক আছে? এটা একজাক্টলি লাইন হাইট দিয়ে করে না, এটা আপনার অন্য কিছু দিয়ে করতে হয়, ঠিক আছে? সো লাইন হাইট কত দিলাম এখানে? লাইন হাইট H2 তে দিলাম 0 পিক্সেল, ঠিক আছে? H2 তে লাইন হাইট 0 পিক্সেল দিয়েছি, তাহলে থাকতেছে। বুঝতে পারছেন বিষয়টা? মনে করেন যে দুইটাকে তো আপনি কম্প্রোমাইজ করবেন, এটার সাথে এটা। সো ওপরেরটাতে লাইন হাইট 0 করে দিবেন, তাহলেই কাজ করবেন। এটা অন্য কিছু দিয়ে করতে হয়, এটাকে আমরা মার্জিন, প্যাডিং আমরা এখনও দেখিনি, ওই প্রপার্টিগুলো ওগুলো ইউজ করে করবো পরবর্তীতে। তো এটা দেখেন আপাতত লাইন হাইটটা, সব চেঞ্জ করা যাবে, সব। আচ্ছা, এরপর আছে কি দেখেন, এরপরে ওয়ার্ড স্পেসিং দেখলাম, তো ওয়ার্ড স্পেসিং এর পরে আছে লেটার স্পেসিং, ঠিক আছে? লেটার স্পেসিংটা আছে। সো লেটার স্পেসিংটা আবার কি? এটা তো বুঝতেই পারতেছেন, লেটার আমরা তো বুঝি, লেটার কি? এই যে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের এই যে কয়টা লেটার? 1 2 3 4 5টা। এই যে যেমন প্রথমে লেখা আছে লরেম, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ডের হচ্ছে এগুলো সবগুলো একটা লেটার। সো একটা লেটার থেকে আরেকটা লেটারের মধ্যে আপনি একটু গ্যাপ ক্রিয়েট করতে আছেন, সেটাকে আপনি ইউজ করতে পারেন কি? লেটার স্পেসিং। লেটার স্পেসিং, লেটার স্পেসিং দেন কত? লেটার স্পেসিং দেন ধরেন যে আপনার 2 পিক্সেল, তাহলে দেখেন অনেক হয়ে যাবে। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হিসাবে, যে 2 পিক্সেল দিচ্ছেন, তারপর কেমন বড় বড় দেখাচ্ছে, তাই না? এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব, এগুলোকে আমরা পিক্সেল দিয়ে করতে হয়, এই জন্য, ঠিক আছে? ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং 2 পিক্সেল, তো কমান 1 পিক্সেল। 0 পিক্সেল করলে নর্মাল আর কি, ঠিক আছে? নর্মালি 0 পিক্সেলই থাকে, 1 পিক্সেল দিলে একটু বাড়বে,
ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সবই কাজে লাগে, শিখে রাখবেন, সবই কাজে লাগবে, শিখে রাখা লাগবে। বেসিক বলছে কারে, বেসিকে কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগে না এটা কখনোই চিন্তা করবেন না। ঠিক আছে, বেসিক জিনিসে কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগে না এটা কখনোই চিন্তা করবেন না। প্রপারভাবে যদি ভালোভাবে যদি শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব কিছুই ধরে ধরে শিখতে হবে। কারণ কোনটা কখন আপনার লাগবে সেটা আপনি নিজেও জানেন না, আমিও জানি না যে আসলে এটা লাগবে কি লাগবে না। না জানলেই সমস্যা, জানলে কোনো সমস্যা নেই, একটু বেশি জানলেন না হয়। ঠিক আছে, ওকে। এখানে আমরা টেক্সট নিয়ে এখানে কয়েকটা বাদে আর কি, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন স্টাইল, টেক্সট ডেকোরেশন লাইন, হ্যাঁ 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 লাগবে বলে বানাইছে। তো এই কয়টা জিনিস ছাড়া আর এখানে আছে ফন্ট ফ্যামিলি, সো এটা ছাড়া আর কি বাকি সবগুলো আমরা দেখলাম টেক্সট রিলেটেড। সো এখানে সবগুলোই লাগবে, আমি বলছি সবগুলোই প্রয়োজন আছে, কোনোটাও দেখাচ্ছে এমন দিবেন না আর কি, সবগুলো প্রয়োজন আছে, সবগুলোই শিখে রাখবেন, শিখে রাখতে আমাদের কোনো সমস্যা নেই। সো আমি আপনাদের বলছি এগুলো আমি যতটুকু দেখালাম এগুলো সবগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, টেক্সট নিয়ে আর কি, আমার আপনার কাছে প্রত্যেকের কাছে এই শিটটা আছে যেহেতু, সো শিটটা একটু দেখবেন। টেক্সটের স্টাইল নিয়ে আমি যেগুলো দেখালাম এগুলো, আর ফন্ট ফ্যামিলিটাও আমি আগামী ক্লাসে দেখাবো আর কি, এবং ফন্টের ওয়েটটাও তখনই দেখাবো। আচ্ছা, এরপর আসে আমার সেকশন স্টাইল প্রপার্টি। সেকশন স্টাইল প্রপার্টিতে আমাদের এখানে আছে হাইট অ্যান্ড উইথ, হাইট উইথ, মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখান থেকে আমি একটু কিছু দেখাই যেহেতু সেকশন বিষয়টা একটু ধারণা দিয়ে নিই। ঠিক আছে, সেকশন বিষয়গুলো একটু ধারণা দিই তাহলে বুঝতে পারবেন। ওকে, এটা গেল আমাদের টেক্সট আর কি, টেক্সট নিয়ে কাজ করলাম এতটুকু। সো আমি এখন, আপনারা তো হাইট এবং উইথ বুঝেন তাই না, হাইট এবং উইথ বুঝেন, কারণ হাইট উইথ ছাড়া কোনো সেকশন বলেন বা যে কোনো কিছু বানানো সম্ভব না। হাইট এবং উইথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে ডিসপ্লেটা দেখতেছেন, এই ডিসপ্লেরও কি আছে, হাইট এবং উইথ আছে না। এখন বলেন তো এখানে হাইট কোনটা, হাইটটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি এই দিকে, সরি এটা হচ্ছে উইথ, আর এই নিচের দিকে এটা কি হাইট, এটা তো আমরা বুঝি নাকি, এটা হচ্ছে আপনার হাইট এবং এই নিচের দিকে এটা কি, সরি এটা হচ্ছে উইথ আর এটা হচ্ছে হাইট, আমি কনফিউশন হয়ে যায় আর কি। সো বিষয়টা হচ্ছে আপনার উইথ হচ্ছে আপনার এটা, সো এটা আমি কি ইউসের উইথ পাচ্ছি, এটা হচ্ছে আমার ডিসপ্লের উইথটা আমি পাচ্ছি। আমার ডিসপ্লেরও একটা কি আছে, উইথ আছে না, এই উইথটা, এবং আমার ডিসপ্লের কি আছে, একটা হাইট আছে। সো প্রত্যেকটা ডিভাইসের একটা উইথ থাকে, হ্যাঁ বামে ডানে, উইথটা হচ্ছে একদম এইভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আপনার এভাবে উইথটা আমি নিচ্ছি। সো এখানে আমার উইথ এর মাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং হাইট এবং উইথ নামক যে প্রপার্টিটা আমাদের আছে এই মানগুলো আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সবসময় লাগবেই। হাইট এবং উইথ ছাড়া কাজ করাই যায় না ওয়েবসাইটে। ঠিক আছে, সো এই হাইট এবং উইথটা আপনাদের সবাই জানেন, কারণ আমরা কি একটা ইমেজের হাইট উইথ নিছি তাই না। সো আমরা যদি কোনো একটা বক্স নিতে চাই আমাদের ওয়েবসাইটে সেটাও কিন্তু নেওয়া সম্ভব। তো আমরা ক্লাস নিয়ে তো সবাই জানেন নাকি, ক্লাস ক্লাস নিয়ে আপনারা তো সবাই জানেন মোটামুটি, ক্লাস বিষয় গত ক্লাসে আমি দেখাইছিলাম। ক্লাস ক্লাস এবং আরেকটা বলছিলাম সেটা হচ্ছে আইডি। ক্লাস এবং আইডি এই দুইটা মূলত কি জন্য কাজে লাগে, ক্লাস এবং আইডি মূলত কাজে লাগে হচ্ছে কোনো একটা এলিমেন্টকে, এইচটিএমএল কোনো একটা এলিমেন্টকে ইন্ডিকেট করার জন্য। ঠিক আছে, কারণ আপনার ওয়েবসাইটে H2 অনেকগুলো থাকতে পারে, আপনার একটা ওয়েবসাইটে পি ট্যাগ অনেকগুলো থাকতে পারে, ইমেজ ট্যাগ অনেক থাকতে পারে। তবে আমরা মূলত ক্লাস এবং আইডি দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেটা নাম দিতে পারি এবং ওই নামটা ধরে এক্স্যাক্টলি আমরা কোনো কাজ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত, হ্যাঁ এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারি।
সো আইডিটা দেখায় না, ক্লাসটাই দেখায় আপাতত। আস্তে ধীরে দেখাবো, আইডিটা দেখাবো। ক্লাস আইডি একই কাজ, ঠিক আছে, ক্লাস এবং আইডি দুইটার সেম কাজ, তবে ডিফারেন্ট আছে আর কি। হ্যাঁ, ডিফারেন্ট আছে ক্লাস এবং আইডি। আবার একসাথে আপনি ক্লাসও নিতে পারবেন, আইডিও নিতে পারবেন। একই এলিমেন্টের উপরে ক্লাসও নেওয়া যায়, আইডিও নেওয়া যায়। শুধুমাত্র আইডিতে যেটা করতে হয়, আপনার ক্লাসের বদলে লিখতে হয় আইডি, আর সিএসএস এ গিয়ে আইডিতে লিখতে হয় আপনার কি, এখানে যেমন ক্লাসে দিতে হয় ডট, আর আইডিতে দিতে হয় আপনার হ্যাশ, ঠিক আছে, হ্যাশ দিতে হয় আর কি। এটা হচ্ছে মূল সিস্টেম। একই এলিমেন্টের ভিতরে দুইটা ইউজ করা যায়, ঠিক আছে। তো এটার ডিফারেন্ট আছে আর কি, পরবর্তীতে বুঝবেন আস্তে ধীরে। যাই হোক, আমরা আজকে HTML এর আরেকটা ট্যাগ শিখবো। আমরা আপনাদের বলছিলাম, বা আমি আপনাদের বলছিলাম যে HTML আমাদের এখন শেষ হচ্ছে না, তো HTML এর শুরু হচ্ছে এখন আমাদের আর কি, ঠিক আছে। HTMLটা আমাদের এখন শুরু হচ্ছে। সো HTML আমরা আরও দেখবো। সো আজকে HTML এর যে ট্যাগটা সম্পর্কে আপনাদের ধারণা দেবো। HTML কয়েকটা ট্যাগ আর কি আজকে ধারণা দেবো। HTML ট্যাগ কি আপনাদের কি বিরক্ত হচ্ছেন বেশি দেখাচ্ছি? আচ্ছা, যদি কষ্ট হয়ে যায় তাহলে বলবেন, ঠিক আছে। সো আমরা তো এতক্ষণে সিএসএস নিয়ে কাজ করলাম, এখন HTML নিয়ে কাজ করব। সো HTML এর ইম্পর্টেন্ট একটা ট্যাগ আছে, যে ট্যাগটার নাম হচ্ছে ডিভ ট্যাগ। ডিভ নামক একটা ট্যাগ। তো ডিভ ট্যাগটা মূলত কোন একটা সেকশন বানানোর জন্য কাজে লাগে। সেকশন করার জন্য এই ডিভ নামক এই ট্যাগটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, ডিভ ট্যাগটা দিয়ে। ডিভ নামক একটা ট্যাগ আমাদের আছে, ঠিক আছে, ডিভ ট্যাগ। সেই ডিভ ট্যাগে কীভাবে লিখতে হয়, ডিভ ট্যাগটাকে এভাবে লিখতে হয়, ডিভ ট্যাগ শুরু, ডিভ ট্যাগ শেষ, ঠিক আছে। ডিভ ট্যাগ শুরু, ডিভ ট্যাগ শেষ। এটা আপনি আপনার সিএসএস এর এখানে, সরি, HTML এ মার্কআপ করবেন। তো মূলত এটা মার্কআপ করতেছি কেন, ডিভ ট্যাগটা নিলাম, এই যে দেখেন, ঠিক আছে। তো ডিভ ট্যাগটা হচ্ছে মূলত আপনার কোন একটা অনেকগুলো HTML এলিমেন্টকে আপনি একটার ভিতরে আপনি রাখতে পারবেন, তার জন্য মূলত এই ডিভ ট্যাগটা লাগে, মূলত সেকশন করার জন্য, ঠিক আছে। এখন ডিভ ট্যাগে আমরা যদি কোনো একটা ক্লাস নিই, ক্লাস নিয়ে আমরা বললাম এই ক্লাসের নাম দিলাম, মনে করেন যে বক্স, একটা নাম দিলাম ডিভ ট্যাগের, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি এখানে লিখি, লিখলাম ধরেন যে আইএমজি নিলাম, আইএমজির ভিতরে ইমেজেস স্ল্যাশ ইমেজ ডট জেপিজি ট্যাগ রাখলাম। এরপরে আমি রাখবো এখানে কোন একটা H2, বললাম দিস ইজ নেচার ইমেজ, দিস ইজ নেচার ইমেজ, এবং এখানে আমি একটা পি দিলাম, পি দিয়ে বললাম এখানে কিছু লরেন্স জেনারেট হবে। সো এক্স্যাক্টলি আগে ওই কাজগুলো আমরা দেখছি, ইমেজ ট্যাগ নিয়েছি, হ্যাঁ, তারপর নিয়েছি একটা হেডিং, তারপর নিয়েছি আমি কি কিছু প্যারাগ্রাফ বা কিছু লেখা আর কি। কিন্তু এখন ডিফারেন্টটা একটাই, সেটা হচ্ছে আমি একটা ডিভ ট্যাগের ভিতরে এই জিনিসগুলোকে রাখছি। সমস্যা নেই তো, আছে, জাস্ট একটা ট্যাগের ভিতরে আমি রাখছি, ডিভ নামক একটা ট্যাগ, যে ট্যাগের একটা নামও দিছি বক্স নামে। এই বক্স নামটা কেন দিলাম, বক্স নেমটা এই জন্য দিছি যাতে আমি এই যে ডিভ নামক যে সেকশনটা আছে, এই সেকশনের ভিতরে যা কিছু থাকবে সব কিছুতে আমি একটা ডিজাইন অনায়াসে দিতে পারবো। সো এখন আমি যদি বলি, বা ডিজাইনে যদি আমি এখন সরাসরি চলে এগুলো কেটে দিই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। কেটে দিতে পারি বা কমেন্ট ট্যাগ করে রাখতে পারি, কমেন্ট করতে পারেন আপনারা, কমেন্ট, কমেন্টে যেটাকে মূলত বলা হচ্ছে আপনার কমেন্ট, HTML CSS বেসিক কমেন্ট করলাম, কমেন্টটাকে শেষ করলাম এখানে। এগুলো আর ব্রাউজারে দেখা যাবে না, এখন যদি ব্রাউজারে যান ওগুলো আর দেখা যাবে না, সেভ হয়নি। HTML CSS বেসিক ক্যাশ করছে মেবি, এই জন্য কাজ করতেছে। কেটে দিই, পরে দেখবেন, এটা সময় কম। কমেন্ট স্ট্যাগ, কমেন্ট স্ট্যাগ দিয়ে মূলত কমেন্ট করা হয় আর কি। তো এখন রিলোড করি, তাও তো যাচ্ছে না, সমস্যা করি, কোনো চেঞ্জই হচ্ছে না, কই, ঠিক নেই, ঠিক নেই, এটাকে কেটে দেন একবার।
কেটেতে আবারও আসেন, কেটে দিয়ে আপনি এখান থেকে ওপেন করেন। সমস্যা আছে কোথাও, একটু সমস্যা আছে। ক্লাস 4 এর ভিতরে ডে 4, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমাদের তো দেখেন শুধুমাত্র এগুলোই আছে, ঠিক আছে সব কিছু। ও আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগে তো সিএসএস করা ছিল, এটা আমার মনে ছিল না আর কি। হ্যাঁ, সিএসএস আগে করা আছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি সবগুলো সিএসএস কেটে দিই তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে। কনফিউজ কনফিউজ হয়ে গেছে আর কি, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। সিএসএস করা ছিল এটা মনে ছিল না, কারণ এখানে তো সিএসএস করাই ছিল। সিএসএস পেয়ে গেছে, সিম্পল কথা। তো এখন পাবে যে ঠিক আছে। এখন আমার এই ডিজাইনটা পেয়ে গেছে, দেখেন খেয়াল করে কোন ডিজাইনটা পেয়ে গেছে, এই ডিজাইনটা। এখন মজার বিষয়টা দেখেন, আমি চাচ্ছি যে এই যে লেখাগুলো আছে, এই আপনার যা কিছু আছে সবগুলোকে আমি একটা হাইট উইটের ভিতরে রেখে দিব। সো সেটার জন্য আমি কি করে দিলাম, একটা ডিভ নিয়েছি এবং ডিভের নাম দিয়েছি কি বক্স। এখন আমি আর নর্মালি ইমেজকে H2কে P-কে ধরবো না, আমি এখন গিয়ে সরাসরি ধরবো বক্সটাকে, বক্সকে আমি ধরবো। ঠিক আছে, বক্সকে ধরে এখন এই বক্সকে আমি ডিজাইন করে দিব। এখন এখানে আপনি বলে দেন উইথ দিলাম আমি 500 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 250 পিক্সেল। ঠিক আছে, উইথ এবং হাইট দিয়ে দিলাম কত, 500 এবং 250। এটা দিলাম কাকে, বক্সকে দিলাম। এখানে ভুল করছি না একটু, এই যে বক্স ডট বক্স হবে। এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার কি অবস্থা হয়েছে। এই লেখাগুলো কিন্তু একটু চলে আসছে, এই পাশে লেখাগুলো একটু চলে আসছে, খেয়াল করে দেখছেন। লেখাগুলো চলে আসছে। আপনি এই উইডটা আরও কমায় দেন, ইন্সপেক্টে গিয়ে উইডটা আরও কমায় দেন। উইড কত দিয়েছিলাম, মূলত এই বক্সটাকে ইন্ডিকেট করেন। এই যে হাইটটা বা উইডটা আমি কমায় দিই, কমায় দিচ্ছি। ঠিক আছে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা মূলত আপনার ঠিকঠাকভাবে চলে আসছে। ঠিক আছে, এগুলো আমার কি হয়ে গেল, একসাথে হয়ে গেছে সবগুলো। দেখেন উইডটা কিন্তু আমি কমাই দিছি, পাশাপাশি আমার কি হয়ে গেছে, সব কিছু এখন আমার ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত সিস্টেম। তো আমি ইমেজ চেঞ্জ হবে না, কারণ কি ইমেজটা আপনার সেই উইডের ভিতরেই ফিক্সড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইমেজটা সেই উইডের ভিতরে ফিক্সড হয়ে যাচ্ছে। উইডটা যদি একদম আপনি কমায় দেন তাহলে বুঝতে পারবেন 150 পিক্সেল, বাট হবে না আর কি, ইমেজটাকে আলাদাভাবে ধরতে হবে। ঠিক আছে, ইমেজটাকে আমাদের আলাদাভাবে ধরতে হবে। 350 পিক্সেল করে দেন নর্মালি। দেখেন আমি ডিজাইন করলাম কাকে, আমি কিন্তু বক্সকে ডিজাইন দিছি, নট H2, বাট সেটাকে রাখছি কার মধ্যে, একটা ডিপের মধ্যে রাখছি, আর ওই ডিপটাকে আমি ডিজাইন করতেছি। ঠিক আছে, একটা ডিপের ভিতরে রাখছি, ওই ডিপটাকে আমি কি করে দিচ্ছি, ডিজাইন দিচ্ছি। সো দ্যাট আমার কি হচ্ছে, এখানে আমার পুরোপুরি ডিজাইনের উপরে সেই ইফেক্ট আমার পড়ে যাচ্ছে। সো এরকমভাবে সেকশন আমাদের করার প্রয়োজন হবে। তো এখানে আমরা উইডটা দিচ্ছি 500 না দিয়ে 350 পিক্সেল 350 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন কী হবে, যে এরকমভাবে পেয়ে যাচ্ছে 350 পিক্সেল। এটার পিছনে একটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার দিলে সুন্দর লাগতো বিষয়টা, ব্যাকগ্রাউন্ডের কালার। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার নামক একটা প্রপার্টি আছে, পরে দেখবো। হাইট উইড তো জানি, ব্যাকগ্রাউন্ড কালার নামক একটা প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার। এই জিনিসটা আমরা প্রপার্টিটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আমরা নর্মালি বুঝি কালার হচ্ছে আপনার শুধুমাত্র লেখার কালারটা চেঞ্জ করে, বাট আর একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি চাচ্ছি এই যে ইমেজ বলেন, H2 বলেন, P বলেন, এই তিনটা জিনিস কার ভিতরে আছে, একটা বক্সের ভিতরে আছে। সেই বক্সে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি। সো সেটাকে কীভাবে দেবো, এই যে এখান থেকে এসে আপনি বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন সেটা আপনি নিয়ে আসেন। কোথা থেকে নিয়ে আসতে পারি আমরা, এই যে এখান থেকে আমরা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড কালার। কোন কালারটা নেওয়া যায়, ধরেন যে এই কালারটা নিলেন বা এটা নিলেন। ঠিক আছে,
নিয়ে আপনি এখানে বসে দেন। এখন যদি আপনি যান এখান সাইটে, তাহলে দেখবেন এই যে সে পেয়ে যাচ্ছে, মোটামুটি পুরোটা জুড়েই পেয়ে যাচ্ছে, শুধুমাত্র H2টাতে পাচ্ছে না। H2টাতে কেন পায়নি? H2টাতে পায়নি এই জন্য, কারণ সে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার উইডটা দিয়েছেন কত, হাইটটা দিয়েছেন আপনার 250, বাট আপনার দরকার ছিল এতটুকু, মোটামুটি 300 বা 350 মতো আর কি, 350 মতো আপনার হাইট এবং উইথ প্রয়োজন। ঠিক আছে, সো দ্যাট আপনার এটা পায়নি, কালারটা এতটুকুর মধ্যেই সে পেয়ে গেছে। সো এটার হাইটটাও বাড়ায় দেন 350, তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোপুরি নিয়ে নেবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা সে কি পুরোপুরি জুড়ে নিয়ে নিছে। ঠিক আছে, তো এরকমভাবে দেখেন আপনি কি করতে পারছেন, সুন্দরভাবে করে দিতে পারলেন। এখন আপনি যদি মনে করেন এই যে ডিপ ট্যাগটা আপনি নিলেন, ডিপ ট্যাগ, এখন এই ডিপ ট্যাগের ভিতরে এসে আপনি ইমেজকে ধরতে যাচ্ছেন, বা ডিপ এই বক্সের ভিতরে এসে আপনি H2টাকে ধরতে যাচ্ছেন, বক্সের ভিতরে এসে P-টাকে ধরতে যাচ্ছেন এবং কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে এখানে লিখবেন, সেক্ষেত্রে আপনি CSS এ কীভাবে কাজ করবেন। আপনি যদি এখানে নর্মালি লেখেন H2, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটে যত H2 আছে সকল H2তে সেম ডিজাইনটাই পেয়ে যাবে। আমাকে এখানে এভাবে আর লেখা যাবে না, আমাকে এখানে প্রথমত ক্লাসের নামটা বলে দিতে হবে। প্রথমে বলবেন কি, ক্লাসের নেম, ক্লাসের নেম কি বক্স, এই বক্সের ভিতরে ইমেজটাকে আপনি ধরতে পারছেন। তাহলে কি হবে, বক্সের ভিতরে যে সকল ইমেজ থাকবে সেই ইমেজগুলোকে শুধুমাত্র আপনি ইন্ডিকেট করে দিলেন। ঠিক আছে, বক্সের ভিতরে যে সকল ইমেজ আছে এই ইমেজটাকে সো বলে দেবেন বক্সের ভিতরের ইমেজ, লিখে এইভাবে দিবেন। ঠিক আছে, খেয়াল করে দেখেন বিষয়টা অনেক মজার। আপনি যদি নর্মালি ইমেজ লিখতেন তাহলে কি হতো, সাইটে যত ইমেজ আছে সকল ইমেজের একই ডিজাইন পেয়ে যেত। বাট আমি যদি বলি বক্সের ভিতরে ইমেজ, তাহলে সে অন্য কোনো ডিবের ভিতরে যদি কোনো ইমেজ থাকে সেই ইমেজে আর হানা দিবে না। ঠিক আছে, বা সেই ইমেজটাকে আর ক্র্যাশিং করবে না, সে কি করবে, এই বক্সের ভিতরের ইমেজটাকেই সে ধরে নেবে, এটাই সিস্টেম। ঠিক আছে, বক্সের ভিতরের ইমেজটাকে আপনি কি বলে দিবেন, বলেন যে তোমার উইথ আছে, বক্সের ভিতরের ইমেজটাকে বলতেছি যে তোমার উইথ হচ্ছে কত, 300 পিক্সেল। ঠিক আছে, হাইটটা হচ্ছে 300 পিক্সেল, হাইট এবং উইথ বলে দিলেন 300। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, অনেক বড় নাকি, ছোট করে দিই, এত না দিয়ে আমরা বলে দিই 100, ছোট করে নিতে পারবেন, এই যে 100 করে ফেলছেন। ঠিক আছে, কাজ করে না, কাজ কিন্তু করে। চাইলে আপনি এটাকে গোলও করে দিতে পারেন। গোল করার জন্য মূলত আপনাকে বর্ডার রেডিয়াস, এটা এখনো দেখেনি, এই প্রপার্টিটা ব্রিফলি এখনো দেখেনি, বর্ডার রেডিয়াস। ঠিক আছে, বর্ডার রেডিয়াস এই প্রপার্টিটা এখন দেখেনি, তারপর দেখেন 50% করে দেন। ঠিক আছে, এখন তাহলে সে দেখবেন গোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পাশে থেকে সরাবেন কিভাবে এগুলো এখনো দেখায়নি, যাই হোক এগুলো পরে দেখাবো আর কি, কোনো সমস্যা নেই। সো ইমেজটাকে আপনি ধরতে পারলেন। ও লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, কি দেখাইছিলাম লাস্ট ক্লাসে, কি বলছিলাম কিভাবে সরাই। তো এরপরে হ্যাঁ দেখাইলে হয়তো আমার মনে হচ্ছে না, হ্যাঁ ও বর্ডার রেডিয়াস দেখেছিলাম, বাট এটাকে যে মিডলে নিয়ে আসবো এটা দেখানো হয়নি। হ্যাঁ, এখানে মার্জিন ইউজ করতে হয় আর কি, মার্জিন ইউজ করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, এখানে যদি মার্জিন ইউজ করেন, এই যে এভাবে আপনি এসে মার্জিন ইউজ করে এটাকে মিডলে নিয়ে আসতে পারেন। এখানে মার্জিন অটো দিলে কাজ করবে, মার্জিন মনে করেন যে দেওয়া যায় 20 পিক্সেল। ঠিক আছে, মার্জিন আবার অনেকগুলো ভ্যালু আছে, মার্জিন লেফট 20 পিক্সেল। এভাবে আর কি নিয়ে আসতে হয়। আপনি চাইলে এই যে ইমেজটাকে কি করতে পারবেন, এই যে H2টাকেও আপনি বলে দিতে পারবেন, H2 এর কোনো ক্লাস বানানো নাই। সো H2টাকে যদি আপনি ধরেন বক্সের ভিতরে H2টাকে এভাবে ধরবেন, বক্সের ভিতরে H2। সো বক্সের ভিতরে H2টাকে কি বলে দিতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন বলে দিলেন সেন্টার, এবং এটার কালার বলে দিলেন হোয়াইট।
কালার বলে দিলেন হোয়াইট এবং টেক্সট অ্যালাইন বলে দিলেন কি সেন্টার। তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে এভাবে সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাতে যে বললাম না চেঞ্জ হয়ে যাবে, চলে গেছে। কত দিয়েছিলাম মার্জিন এখানে ইমেজে, মার্জিন লেফটে কত দিয়েছিলাম বক্সে, 50 পিক্সেল না 14-75 পিক্সেল হতে পারে, 75 পিক্সেলের মতো হতে পারে। যাই হোক, তো এই যে দেখেন আপনার টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেন। এরপর এই লেখাগুলোকে আপনি এভাবে ঠিকঠাকভাবে ফিক্স করে ফেলতে পারবেন লেখাগুলোকে। ঠিক আছে, লেখাগুলোকে যদি H2টাকে দিলাম, এরপরে আছে কি বক্সের ভিতরে পি ও প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে কি বলে দিবেন, টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, সরি টেক্সট ট্রান্সফর্ম না, টেক্সট অ্যালাইন। হ্যাঁ, টেক্সট অ্যালাইন বলে দেবো। তো টেক্সট অ্যালাইন আমি 3টা বলছিলাম, লেফট, রাইট, সেন্টার। তো আরেকটা আছে, সেটার নাম হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই নামে একটা টেক্সট অ্যালাইন আছে। তো জাস্টিফাই করলে যেটা হয়, আপনার দুই পাশ থেকে আর কিসে নিয়ে নেয়, দুই পাশ থেকে নিয়ে নেয়। বাট এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার যেটা করা যায়, টেক্সট অ্যালাইন যদি আপনি বলে দেন সেন্টার, তাহলে কি হবে দেখেন, সেন্টার বলে দিলে সে একদম সেন্টার থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেম। এখন দেখেন জিনিসটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, অনেকটাই সুন্দর দেখাচ্ছে, 124 পিক্সেল। ইন্সপেক্ট এলিমেন্টস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখছেন, আপনি কিন্তু এক্স্যাক্টলি আইডিয়া করে বলতে পারবেন না, বাট এখান থেকে আপনি দেখে দেখে আপনি কিন্তু বলতে পারবেন। এটাকে আবার কেউ নকল ভাবেন না বা কপি ভাবেন না, এটা সবাই করে। এই যে ইন্সপেক্ট ওপরে কত দিবেন, ওপরেও দেওয়া যায়। ঠিক আছে, ওপরে দেওয়া যায় হচ্ছে আপনার মার্জিন টপ, মার্জিন টপ 20 পিক্সেল, এভাবে ইউজ করা যায়। আর কি মার্জিনটা এখন দেখাইনি, তারপর বললাম মার্জিন টপ। তাহলে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসতেছে। লেখার কালারগুলো একটু চেঞ্জ করে দিলে আরও সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আপনি কি করতে পারছেন, এখন একটা বক্স কিন্তু নিয়ে নিতে পারছেন। একটা বক্সের ভিতরে আপনি ডিজাইন করলেন। এখন আপনি দেখেন বাইরে যদি কোনো একটা ডিজাইন এখন আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ডিজাইনগুলো পাবে না। এই যে এখানে কোনো একটা ইমেজ নেন নর্মালি, নর্মাল ইমেজ নিয়ে ইমেজেস স্ল্যাশ, তাহলে দেখুন ওই ডিজাইনটা কিন্তু সে পাবে না। ঠিক আছে, এই ডিজাইনটা কিন্তু সে আর পাচ্ছে না। কারণ কি, এটা হচ্ছে বক্সের ভিতরে ইমেজ, আর এটা হচ্ছে আপনার পুরো সাইটের ইমেজ আর কি, এটার কোনো নাম টাম নেই। ঠিক আছে, এভাবে প্রত্যেকে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এভাবে প্রত্যেকে প্র্যাকটিস করতে পারবেন। এখন মজার বিষয়টা আরেকটা জিনিস দেখেন, এই যে আপনি কি করেছেন, বক্স নিয়েছেন। হ্যাঁ, বক্স নিয়ে এই বক্সটাকে বারবার কপি পেস্ট করে দেন। দেখেন এই যে 3টা নিলাম না, এই 3টা জিনিসকে আমি এখন কি হবে দেখছেন, নিচে নিচে শো হচ্ছে, নিচে নিচে। আমি চাইলে এগুলোকে পাশাপাশিও নিয়ে আসতে পারবো, পাশাপাশিও নিয়ে চলে আসা সম্ভব। ঠিক আছে, এগুলো নিচে নিচে আসছে না, পাশাপাশি চলে আসবে এগুলো। জাস্ট কি করলাম, এই যে বক্সগুলোকে জাস্ট কপি করে দিয়েছি। ঠিক আছে, বক্সগুলোকে জাস্ট কপি করে দিয়েছি, 3টা লেয়ার নিয়েছি। ঠিক আছে, 3টা নিয়েছি আর কি, 1টা 2টা 3টা, 3টা বক্স। 3টা বক্স মানে 3টা ক্লাস। ঠিক আছে, আপাতত এতটুকু দেখেন, বাকিটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। এটা এখন দেখাবো না, ওই যে অনেকে জানেন, সমস্যা নাই, কিন্তু এটা দেখাবো আর কি। ফ্লোট ইউজ করতে হবে, অনেক কিছু দেখা লাগবে আর কি। ওগুলো যাইতে হলে আমাদের আরও অনেক প্রপার্টি আছে এখানে। ঠিক আছে, এই যে অনেক দূর দেখছেন, অনেক দূর, এর আগে আরও অনেক কিছু আছে, শেখা লাগবে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আমাদের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মোটামুটি শেষের দিকে যাব। ঠিক আছে, তো সেই পর্যন্ত আর কি সবাই প্র্যাকটিস করতে থাকেন। আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নেই। হ্যাঁ, প্রত্যেকে আর কি সময় পাবেন, মোটামুটি ভালোই সময় আছে। তো এ হচ্ছে বিষয়। আর শীতটা যেহেতু সবার কাছে আছেই, হ্যাঁ, তো সবাই দেখে দেখে এবার প্র্যাকটিস করেন। আশা করি সহজ, বিষয়গুলো অনেকটাই কঠিন না, যা সহজভাবে চিন্তা করবেন। আর যারা বেসিক বা অ্যাডভান্স লেভেলে জানেন, তাদের সাথে তো কোনো কথা নেই, আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, ইনশাল্লাহ সামনের দিকে আমাদের আসতেছে অ্যাডভান্স। সো বেসিক বিষয়গুলো হয়তো আমাদের যেহেতু আমাদের সবে মাত্র 4টা ক্লাস যাচ্ছে,
সবেমাত্র 4টা ক্লাস আমাদের যাচ্ছে। আমরা কিন্তু খুব একটা 4টা ক্লাসে হয়তো বা খুব বেশি কিছু এখনও শিখি নাই, আরও অনেক কিছু শেখার বাকি আছে। আচ্ছা, ভিডিওটা আমি তো দিয়ে দিছি, ক্লাস 3 নাম্বারের ভিডিও আপনাদের গ্রুপ থেকে নিয়ে নিন। আর আপনাদের ভিডিওর জন্য যেটা করবেন আমি আপনাদের বলি, আমি ভিডিও আপলোড দিয়ে দিই আর কি। আপনারা যদি ভিডিও না পেয়ে থাকেন কোনো কারণে, যদি আমার মিস্টেক হয়ে যায় আর কি, সেক্ষেত্রে তো বসে থেকে লাভ নেই। সেক্ষেত্রে আপনার প্রত্যেকে কিন্তু ভিডিও নিতেই পারবেন। আপনাদের ড্রাইভের শেয়ার উইথ ফোল্ডারের ভিতরে যাবেন, শেয়ার উইথ ফোল্ডার, এই যে ড্রাইভ আছে, ড্রাইভের শেয়ার উইথ ফোল্ডারের ভিতরে যাবেন, তাহলে ভিডিওটা পেয়ে যাবেন। শেয়ার উইথ মি, এই যে শেয়ার উইথ মি, এই ফোল্ডারের ভিতরে গেলে আপনি সকল ভিডিওই পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো আমি ভিডিও আপলোড করে দিই ক্লাস শেষ হলে, আপনারা ডাউনলোড